এখন বাজে রাত 3:15। দেখো, মানে রাতে ভালো করে ঘুমও হয়নি, এতটা পরিমাণে গরম ছিল। তাও 3টের সময় ঘুম থেকে উঠতে হয়েছে। ঘুম থেকে উঠলাম, উঠে চোখে মুখে জল নিলাম, মানে পুরো 3টের সময় ঘুম থেকে উঠেছি। তো চলো তোমরা দেখতে থাকো যে এত রাতে উঠে কি করি। এই যে এইটা হচ্ছে ভোর ভোর ওঠার কারণ। কালকে তো ধানে ভাপ দেওয়া হয়েছিল, তো আজকে ধান সিদ্ধ করা হচ্ছে, সেই জন্য এত ভোর ভোর ওঠা আর কি। তো দেখো, দিদি আর আমি দুজনে একদম রাত 3টের সময় উঠে পড়েছি। দিদি ওদিকে পাতনা থেকে ধানগুলো ছেঁকে তুলছে, আর আমি উনুনটা ধরিয়ে জাল দিতে শুরু করেছি। আর আজকে তো মানে রোদে মেলা হবে, সেই জন্য যত তাড়াতাড়ি করা যাবে সিদ্ধটা ততই ভালো। আর এমনিতে রুদ্র বাবা ধানগুলো তুলে দেয়, ও থাকবে না জানো তো, ও মুড়ি ভাজতে যাবে, সেই জন্য ও মুড়ি ভাজতে যাওয়ার আগে ওকে দিয়ে ধানগুলো ছাদে তুলিয়ে নিতে হবে। তো সেই জন্য আর কি এত ভোর ভোর লাগা। তো যাই হোক, চলো এক এক করে ধানগুলো সিদ্ধ করতে থাকি। তো এখন তো খুব অন্ধকার, মানে আমিও একা থাকতে পারবো না, দিদিও একা থাকতে পারবে না। তো একটু এখানে দুজনেই থাকবো, তারপরে তখন একজন ঘরের কাজ করতে শুরু করব। তো 3টে থেকে 4টে পর্যন্ত আর কি ওখানেই ছিলাম। তো 4টের সময় একটু 4-5টা ঝালাপালা হয়েছে, মানে সকাল হব হব ভাবটা বোঝা যাচ্ছে। তো দিদি এখন জাল দিচ্ছে, আর আমি ঘরের কাজগুলো করতে শুরু করলাম। এই যে ঝাড়ুটা হাতে নিয়ে নিয়েছি, ঝাড় দিয়ে দিচ্ছি। আর ওই যে দেখো, বললাম না একটু ঝালাপালা হয়েছে, দেখো মনে হচ্ছে যেন সকাল হব হব। আর দিদি ওদিকে জাল দিচ্ছে, আর 2 কড়াই মতো ধান সিদ্ধ হয়ে গেছে। তো চলো বারান্দাটা এখন ঝাড় দিয়ে নিই। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। আর কি হয়েছে জানো, আজকে এখনো পর্যন্ত মারুলি দেওয়া হয়নি, এমনকি সদর দরজাটাও খোলা হয়নি। এই যে ঘর বারান্দাগুলো ঝাড়ু দেওয়া হলো, তো এবার যাব, গিয়ে সদর দরজা খুলবো, খুলে মারুলিগুলো দিয়ে দেব। নইলে একটু পরেই আবার সূর্য উঠে যাবে, আর সূর্য ওঠার আগেই কিন্তু মারুলিগুলো দিতে হয়। তো মারুলি দিয়েছি, তারপরে ঘরে গিয়েছিলাম, ঘরগুলো মুছে নিয়েছি। তারপরে দেখো অনেকটাই সকাল হয়ে গেছে, উঠোনগুলো ঝাড় দিতে শুরু করলাম। আর এদিকে বাবা এখন জাল দিচ্ছে। দিদি জাল দিচ্ছিল, দিদি চা করতে গেল, তো বাবা উঠলো, উঠে দেখছে ও চা করছে, ঝাড় দিতে আছে, তো আমি একটু জাল দিই। তো সেই জন্য বাবা নিজে থেকে জাল দিতে শুরু করলো। আর এমনিতেও জানো তো, এই ধান টান যদি সিদ্ধ করি, তাহলে বাবা যদি দেখে আমাদের কাজ আছে, তো বাবাও একটু জাল দিয়ে দেয়। তো যাই হোক, দেখো ওই পাশটা ঝাড় দেওয়া হলো, যে এই দিকটা এলাম। আর উঠোনটা এখন একটু ঝরঝরে লাগছে, কারণ কদিন তো খুব বৃষ্টি হচ্ছিল, এত নীলি ধরে গিয়েছিল, দেখতে একদম কেমনই যেন লাগছিল। তো হালকা হালকা শুকিয়ে গেছে, তবে এই দিকটা একটু একটু আছে, কারণ এই দিকটা একটু জল ফেলা হয় বেশি, জানো তো। তো যাই হোক, ওই পাশটা ঝাড় দেওয়া হয়েছে, তারপরে দেখো এই দিকটায় চলে এলাম। আর সকাল থেকে এত গরম লাগছে কি বলবো গো, মনে হচ্ছে যেন মানে ঝাড় দিতে দিতে আমি স্নান হয়ে গেলাম ঘেমে। আর ভোর থেকে লেগেছি কাজ করতে, যে আরোই গরম লাগছে। তো এখন তো শুধু উঠোনটা ঝাড় দেওয়া হলো, এখনও কিন্তু অনেকটা ঝাড় দিতে আছে। ওই যে পুকুর পাড়গুলো দেবো, তারপরে কল পাড়গুলো দেবো। তো যাই হোক, চলো এক এক করে সব জায়গাগুলো ঝাড় দিয়ে নিই। সব ধান সিদ্ধ করা হয়ে গেছে, আর দেখো ধানগুলো ছাদেও নিয়ে আসা হয়েছে। আর রুদ্র বাবা ছাদে দিয়ে গেল, তারপরে ও গেছে মুড়ি ভাজতে। তো এখন দেখো গোটা ছাদ জুড়ে মেলে দিচ্ছি। আর আজকে একটু বেশি ধান আছে জানো তো, আর একদিনকে যেদিন করেছিলাম একটু অল্প ধান ছিল। তো আজকে তো পুরো ছাদে আর কি দিচ্ছি, তাও একটু মোটা মোটা হয়ে আছে। আর আরেকদিন কিন্তু গোটা ছাদে দিয়েছিলাম, বেশ পাতলা হয়েছিল, তাড়াতাড়ি জলটাও আর কি শুকিয়ে গেছিলো। তো আজকে মনে হচ্ছে মানে ভালো শোকাবে না জানো তো, এমনিতেই মানে অনেকটা সময় লাগবে, এই যে পুরো পুরো হয়ে মেলা হচ্ছে সেই জন্য। তো যাই হোক, চলো 3 ভাগ আর কি নাড়তে হবে। এই দিকটা 1 ভাগ, তারপরে মাঝখানে 1 ভাগ, তারপরে ওই পাশটা আর 1 ভাগ। আর 3 ভাগ করে না করলে না মানে পুরো পাক ধরে যায়, কি বলবো, মানে গোটাটা জুড়ে যদি একসাথে পাক দিতে যায়, তাহলে মনে হয় যেন ঘূর্ণি পাক লেগে গেল। তো সেই জন্য ছোট ছোট করে 3 ভাগে ভাগ করে নিই, দিয়ে 3 বার নাড়াচাড়া করে দিই। ওইদিকে 2 ভাগ ধান নাড়া হয়েছে, তারপরে দেখো ওই যে পেঁপে গাছটার দিকে 1 ভাগ আছে, তো সেই দিকটা এখন নাড়াচাড়া করতে শুরু করলাম।
আর এখন প্রথম নাড়ছি তো সেই জন্য একটু বেশিই সময় লাগছে, মানে যেখানে একটু ফাঁকা ফাঁকা আছে সেখানে একটু ভর্তি করে দিতে হচ্ছে। আবার যখন পরে এসে নাড়বো তখন তো সমান হয়েই থাকবে, মানে কোনো দিকে কম বা বেশি থাকবে না, তখন কিন্তু তাড়াতাড়ি নাড়াচাড়া করা হয়ে যাবে। আর এই যে মাঝখানে দেখছো তার আছে, তো কী জানো তো, তারটার জন্যও খুব অসুবিধা হয় আর একটু ভয় ভয় লাগে। তো তারটা যখন কভার হয়েছিল আমাদের এখানে, আর বেশি তার ছিল না বলে এই দিকটাতে এমনটা করে দেয়া হয়েছিল। তো খুব অসুবিধা করে আর কি তারটা পার করতে হয়, দিয়ে এই ভাগটা নাড়তে হয়, দিয়ে ওই ভাগটা নাড়তে হয়। তো যাই হোক, চলো মাছটুকুনা নেড়ে দিই, তারপরে তখন নিচে গিয়ে স্নান করে আসবো। কাকা গেছিল বাজারে, তাই কাকাকে বাজার আনতে দিয়েছিলাম, ফলের বাজার আর সবজি বাজার। আর কালকে তো হচ্ছে মঙ্গলবার, মঙ্গলচণ্ডী মায়ের পুজো হবে শিবতলাতে, সেই জন্য ফল লাগবে। তো দেখো এই যে ফলগুলো নিয়ে এসছে, কলা, খেজুর, এই যে কলা পুজো করা, লিচু, আম, লিচু একটা লিচু বলছে এটা ফ্রিতে দিয়েছে পুজোর জন্য, দেওয়ার জন্য। আর এখানে আছে আপেল আর টমেটো, নাকি খুব দাম বেড়ে গেছে, 3টে টমেটো নিয়ে এসছে। আর কাঁচা আম বলছে তুমি টক খেতে পছন্দ করো, বেশি করে কাঁচা আম নিয়ে এলাম। আম অনেকগুলো হয়েছে, আম, পটল আর এই যে পাট শাক, এই সমস্তগুলো কাকা নিয়ে এসছে। আর কি বলতো, রুদ্র বাবা নেই বলতে ও এখন আছে, ও ছিল না, মানে কাকা যখন যাচ্ছিল ও ছিল না, ও গেছিল মুড়ি ভাজতে। তো ওখানে খুব ভিড় আছে, সেই জন্য চাল দিয়ে ও বাড়ি এসছে, মুড়ি টুড়ি খাবে, খেয়ে আবার পরে যাবে। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে রাখি। শশাটা একটু কম দাম নিয়েছে, আগের বার 40 টাকা ছিল, 25 টাকা কিলো দিয়েছে, অনেকটাই কম নিয়েছে। আর পাকা আম হচ্ছে 30 টাকা কিলো। চলো গুছিয়ে রেখে দিই। তো পটলগুলো একদম ফ্রেশ না, একদম টাটকা টাটকা পটল একদম। যে সবজি ফল ওগুলো আনা হয়েছিল ওগুলো সব গুছিয়ে রেখে ঠাকুর সেবাটা আগে দিলাম। তো তারপরে আজকে তো মা বাবা মুড়ি খাওয়া হয়নি, এখনো অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাবলাম একসাথে মুড়িটা খেয়ে নিই যখন আমার পুজো করা হয়ে গেছে। তো সেই জন্য দেখো মুড়ি বেড়ে নিয়েছি। এখানে আছে ভাগ্নির, মায়ের, বাবার আর আমার। আর রুদ্র বাবা বলছে ও খেয়ে নিয়েছে, রুদ্র বাবা। আর হচ্ছে আমরা এই কজনেই খাবো। আর রুদ্র গেছে কাকাদের বাড়িতে, আমি ডাকলাম তো কাকা বলছে যে আমাদের বাড়িতে মুড়ি খাচ্ছে। আর এই যে আম আর শশা নিয়ে আসা হয়েছিল, তো ভাবলাম কাটি, নইলে কালকে শুকিয়ে যাবে, কালকে মানে খাওয়া যাবে, তো কালকের জন্য নিয়ে আসা হলে অতটা আর কালকে খাবো না, তো সেই জন্য দেখো কেটে নিয়েছি শশা আর আম। তো শশা আমও দেবো মুড়ির সাথে সবাইকে, শশা আম আর আলু ভাজা দিয়ে হচ্ছে আজকে মুড়ি খাওয়া হবে। অনুসুয়া আঠি নেওয়ার আগে অনুসুয়া একটা পিস একটা আঠি, ও আঠি খাই আমি। মায়ের মুড়িটা মেখে দিই। সবাই মুড়ি খেয়ে নিয়েছি, তারপরে যে বাসনগুলো হয়েছিল বাসনগুলো নিয়ে আমতলার পুকুর ঘাটে চলে এলাম। আর এখানে বাসনগুলো ধুয়ে নেব। আর ওই যে ধান সিদ্ধ করা কড়াইটা দেখছো, ভিজিয়ে রেখেছি গো, কারণ ভেবেছিলাম স্নানের আগে মেজে নেব, তারপরে ভাবলাম যে না, একটু ভেজানো থাক, পরে মাজলে একটু তাড়াতাড়ি উঠে যাবে। তো ওই বিকেলের দিকে যদি সময় হয় তখন কড়াইটা মেজে নেব। তো যাই হোক, চলো বাসনগুলো ধুয়ে নিই আর তোমাদের সুন্দর সুন্দর কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে ফেলি। ভগীরথ মণ্ডল বলে একজন কমেন্ট করেছো যে দিদি ভাই গরমে তুমি নাইটি পরতে পারো, নাইটি পরলে গরমটা একটু কম লাগে। তো কি বলো তো ভাই, নাইটি একদমই পরি না সেটা নয়, মাঝে মধ্যে পরি, তবে মানে খারাপও লাগে কোনো কোনো সময়, বাড়িতে শ্বশুরমশাই থাকে, আবার আমাদের গ্রামের ব্যাপার বুঝতেই পারছো, এই সব সময় বাইরে আসতে হয়, লোক যাতায়াত করে, সেই জন্য আর কি সবসময় পরি না। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম। আর প্রথমে পাট শাকটা করে নেব, সেই জন্য দেখো শাকটা আগে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ফোড়নে ও রসুন, তারপরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি, দিয়ে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। আর হ্যাঁ, পুবালি কাকিমার একটা কমেন্ট করেছো যে মাংসটা রান্না খুব ভালো হয়েছে, আর তোর কাজের কোনো শেষ নেই, তোকে দেখলে খুব কষ্ট হয়। তো কাকিমা কি বলো তো,
মানে এগুলো তো হচ্ছে প্রকৃতির খেলা আর কি, প্রকৃতির নিয়ম। এই যে গরমের সময় গরম, শীতের সময় শীত, এগুলো তো হবেই বলো। এগুলো কিন্তু আমরা চাইলেও বদলাতে পারবো না, তাই না বলো? তো যাই হোক, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আর সত্যি তোমাদের মতো এত সুন্দর ফ্যামিলি মেম্বার পেয়ে আমিও না খুব খুশি গো। তো যাই হোক কাকিমা, তুমি খুব খুব ভালো থেকো। আর এদিকে আমের চাটনি করব, সেই জন্য আমটাকে একটু সিদ্ধ করতে দিলাম। তো যাই হোক, আমটা সিদ্ধ করতে দিলাম, তারপরে দেখো মশলাটা বেটে নিচ্ছি। আলু পটলের রসা হবে, তাই মশলাটা বাটছি। তবে আলু পটলের রসাটা আগে করতাম, এই যে মশলা বাটা নেই বলে করা হচ্ছে না, তাই আমটা সিদ্ধ করতে দিয়েছি। আর ভাতটা তো আগেই নামিয়ে নিয়েছি, কালকে একটু ভাতটা নরম হয়ে গেছিলো বলে আজকে একটু তাড়াতাড়ি নামিয়ে নিয়েছি। তো যাই হোক, মশলাটা বাটবো, বেটে আলু পটলের রসাটা করে নেব, তারপরে তখন আমের চাটনিটা করব। আর আমটা একটু সিদ্ধ করছি, কারণ কি বলো তো, সিদ্ধ করে যদি জলটা ফেলে দিই তাহলে চিনিটা একটু অল্প লাগে। তো সেই জন্য আমটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিই। তো যাই হোক, চলো মশলাটা বেটে আলু পটলের রসটা করে নিই, দিয়ে একদম রান্নাবান্না সেরে তোমাদের সাথে দেখা হবে। কারণ রান্নাবান্না করব, রান্নাবান্না করার পর আবার ছাদে যেতে হবে, ধানগুলো জড়ো করে বস্তায় ভরে রাখতে হবে। প্রচন্ড গরম, যা রোদ। রান্না বান্না সেরে ছাদে গিয়েছিলাম ধান জড়ো করতে। সেই যে সকালে ধান মেলা হয়েছিল, তো হাঁড়ি কড়াই মেজেছিলাম, তারপরে গিয়েছিলাম দিদি আমি দুজনে ধানগুলো জড়ো করলাম। আর দিদি তো সকালে একবার গা ধুয়েছিল, দিদি ধান টান জড়ো করার পর দিদি গেল স্নান করতে। আর আমি দেখো হাওয়ায় একটু বসলাম, বাবা চেয়ারে বসেছিল, বাবা বললো তুমি ফ্যানের নিচে বসো। বাবা ওইদিকে বসে আছে, মা বলছে কি অবস্থা তোমার, একটু হাওয়া খেয়ে নিই, ভালো করে হাত মুখ ধুয়ে আসে। হাত মুখ ধুতে যায়নি এখন, ভাবলাম যে আগে হাওয়াটা একটু নিই গায়ে, তারপরে হাত মুখ ধুতে যাবো। তো হাত মুখ ধুয়ে আসবো ভালো করে ঠান্ডা জলে, তারপর সবাইকে খেতে দেবো। রুদ্র এদিকে এসো, ভাত খাবো কখন? হ্যাঁ এসো, হবে তবে দুপুর 2টা বাজলো, ঠিকই আছে। চলো আমি হাত পা ধুয়ে আসি, দিয়ে ভাত দেবো। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর শুধু দিদির ভাতটা আর আমার ভাতটা বাড়তে বাকি আছে। আর আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে তো বলাই হয়নি। এই যে দেখছো আলু সিদ্ধ করা হয়েছে, তো একটাতে পেঁয়াজ দেওয়া আছে, একটাতে শুধু আর কি লঙ্কা দেওয়া আছে, সেই জন্য দুভাগ করা আছে। আর এই যে এখানে আছে আলু পটলের রসা, আর এই যে পাট শাক করা হয়েছে, কাকা তো বাজার থেকে এনেছিল তোমরা দেখেছো। আর এই যে আমের চাটনি, মানে কাকা আমগুলো নিয়ে এসেছিল, কি মানে কি মিষ্টি গো আমগুলো, বেশি চিনি লাগলো না। আমি ভেবেছিলাম অনেক টক হবে, অনেক চিনি লেগে যাবে, তো খুবই মিষ্টি আমগুলো দেখতে। আমি তো ভাবছি বিকেলবেলা একটা আম আমি লঙ্কা লবণ গুঁড়ো করে খাবো, এত মানে ভালো লাগছিল আমগুলো খেতে, একটুখানি আমি মুখে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের খাওয়া দাওয়া শেয়ার করছি না, চলো আমাদের দুজনের ভাতটা এবার বেড়ে নিই, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আবার পরে দেখা হচ্ছে। সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো ছিল সেগুলো নিয়ে কলপাড়ে চলে এলাম। এখন আর পুকুর পাড়ে গেলাম না গো, কারণ পুকুর পাড়ে প্রচণ্ড রোদ গরম, আবার ওদিকে জলটাও খুব বেশি নেই, সেই জন্য জলটাও প্রচণ্ড গরম হয়ে থাকছে। আর এখানে বড় হাঁড়িটায় তারপরে ধামাতে জল রাখা ছিল, এখন অবশ্য টাইম কলে জল নেই, তো জল তোলা ছিল, ভাবলাম এখানে ছায়াতে বসে বাসনগুলো মেজে নিই, তাই ছায়াতে বসে বাসনগুলো মেজে নিচ্ছি। তো এঁটোটা আগে একটু ছাড়িয়ে নিয়েছিলাম ধামা জল দিয়ে, দিয়ে মেজে নিচ্ছি, দিয়ে প্রথমে একটু জল দিয়ে ধোবো, তারপরে হাঁড়ির জলে ভালোভাবে আর একবার ধুয়ে নেব। তো এক এক করে দেখো প্রায় সব বাসনই আমার মাজা হয়ে গেছে, শুধু একটা থালা বাকি আছে, সেটা মেজে নিয়ে তখন ধুতে শুরু করব। প্রথমে ধামায় অল্প একটু জল ছিল, সেই জলটা নিয়ে বাসনগুলো দেখো ধুয়ে নিলাম। তো অনেকগুলো বাটি এঁটো হয়েছিল জানো, কারণ 3টে করে তরকারি বাটিতে দিতে হচ্ছিল। পাট শাক বাটিতে না দিলে তো হবেই না,
তারপরে চাটনি, তারপরে আলু পটলের রসা সব বাটিতে দেওয়া হয়েছিল। তো এক একজনের 3টে করে বাটি, সেই জন্য অনেকগুলোই বাটি হয়েছিল। তো যাই হোক, তারপরে এই যে দেখো হাঁড়িতে একদম ভালো জল তুলে রাখা হয়েছে, ঢাকা দেওয়া ছিল, সেই জলটাই এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো চলো বাসনগুলো ধুয়ে ঘরে যাই। বন্ধুরা, ঘুম থেকে উঠেছি ভোর 3টের সময়। না গো, ভোর বলে ভুল বলা হবে, রাত 3টের সময়। তো অত রাতে উঠে আবার বাড়ির কাজকর্ম করা, ধান সিদ্ধ করা, আর এই প্রচণ্ড গরম, আর পারছি না গো। বাসনগুলো ধুয়ে নিয়ে এসে না পুরো হাঁপিয়ে উঠেছি, আর চোখটা মনে হচ্ছে যেন ভিতর দিকে টানছে। আর এখন একটু ঘুম না দিলে না আর পারবো না গো, আর চলতে পারবো না সত্যি। মানে চোখটা ভিতর দিকে টানছে, মনে হচ্ছে টানা একটু ঘুম দিই। আর কি জানো তো, এই ঘরে শুই প্রত্যেক দিন, তবে আজকে এতটা পরিমাণে গরম যে এই ঘরে শুতেই পারবো না। আর এই যে রুদ্র বাবা শুয়ে আছে, তো ওকে বলছি যে ওই ঘরে চলো শুই, যে ঘরে আমাদের হেসেল থাকে। ওই ঘরটা জানো তো মানে রোদে ছটা পায় না, তো খুব ঠান্ডা। তো বলছে না যাব না। কি জানো তো, ও বলে যে আমার এই ঘর ছাড়া ঘুম হয় না। মানে যতই গরম হোক, পচা গরম হলেও ও এই ঘরেই থাকবে। আর এই ঘরটা সত্যি খুব গরম, খুব কষ্ট করে থাকি। তবে আজকে ঘুমটা খুব দরকার আমার, সেই জন্য ওই ঠান্ডা ঘরটাতেই যাব। আর ঘরের পরিস্থিতি আমাদের এমন, এই যে জানালাটা দেখছো, ওই জানালাটা দিয়ে সূর্য ছটাটা ঢুকে যতক্ষণ না সূর্য ডুববে, মানে ওই 1টা থেকে রোদ ঢোকা শুরু হয়েছে, সূর্য ডোবা পর্যন্ত একদম রোদ থাকবে। প্রচণ্ড গরম হয়, সেই কারণে এমন ঘরের পরিস্থিতি, মানে পরিস্থিতি চাপে পড়ে আমাদেরকে আলাদা থাকতে হচ্ছে। মানে ও তো যাবে না বলছে, আমার আর কিছু করার নেই। তো সেই জন্য আমাকে আর রুদ্রকে ও ঘরে যেতে হবে, আমরা দুজনে গিয়ে ওই ঘরে শুবো। আরও এখানেই থাকবে, যাবে না তো? থাকো তুমি, আমি আজকে আর গরম সহ্য করতে পারবো না, অনেক কিছু সহ্য করেছি গো সারাদিন। তুমি থাকো, আমি চললাম। উফ বাবারে বাবা, কি যে গরম পড়লো। এই দেখো ফ্যানের সুইচ দিয়ে দিলাম, হেসেল ঘরে চলে এসেছি। এবার হচ্ছে শোবো। আর রুদ্রসোনা এখানে আগেই চলে এসছে, ও জানছে যে মা আজকে এই ঘরে শোবে, সেই জন্য চলে এসছে। তো চলো শুয়ে পড়ি। কি গো, আসবে না? শেষবারের মতো ডাকলাম, না হলে আমার কিচ্ছু করা নেই। তুমি থাকো আলাদা, আর রুদ্র আর আমি থাকবো আলাদা। এই যে রুদ্রসোনা, চলো আমরা মা ছেলেদের এখানে শুই তাহলে। টানা 1 ঘন্টা লম্বা একটা ঘুম দিয়েছি, আর ঘুমটাও বেশ ভালোই হয়েছিল। তারপরে বিকেল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখো আবার কাজে লেগে পড়েছি। ওই জলের বোতল ফাঁকা ছিল, সেগুলো ভরেছি, তারপরে এই কাজটা করতে শুরু করেছি। তো কি বলো তো, রুদ্র বাবা তো ধান ভানিয়ে নিয়ে এসেছিল চাল করে, তো সেই চালগুলোর তো গতিবিধি করতে হবে, কারণ চালের মধ্যে অনেক ধানের গুঁড়ো থাকে। তো সেইগুলো কুলোয় ঝেড়ে আলাদা করতে হয়। তো দেখো আমি কুলোয় ঝাড়ছি না, ফ্যানের বাতাসে উড়িয়ে নিচ্ছি, কারণ এই যে টেবিল ফ্যানের বাতাসেও কিন্তু গুঁড়োগুলো আলাদা হয়ে যায়। আর কি জানো তো, 3 বস্তা চাল আছে, অনেক সময় লাগবে কুলোতে ঝাড়তে গেলে, তাই এভাবে ফ্যান দিয়েই উড়িয়ে নিচ্ছি। আর আমাদের জানো তো অনেক আগে থেকে এভাবে ফ্যান দিয়ে আর কি গুঁড়োগুলো আলাদা করা হয়। তো এই যে 2 বস্তা মতো আমার হলো, এখনও কিন্তু আর একটা বস্তা ঘরে রাখা আছে। তো রুদ্র বাবাকে ডাকবো, ওকে বলবো ওই বস্তাটা এনে দাও, দিয়ে তখন ওই বস্তাটাগুলো আর কি আমি ওই বস্তায় যে চালগুলো আছে এভাবে কিন্তু আলাদা করে নেব। আর এই যে সমস্ত চাল এভাবে গুঁড়ো আলাদা করতে আমার বোধহয় আজকে প্রায় সন্ধ্যা হয়েই যাবে। তো যাই হোক, চলো চালগুলো আমি এভাবেই আর কি গুঁড়োগুলো আলাদা করতে থাকি। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।